আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই গাজা ইসরায়েল প্রসঙ্গ। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশের ধরপাকড় সত্ত্বেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকো সহ আরও 13 দেশে। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলায় 3 সেনা নিহতের ঘটনায় পাল্টা জবাবে রাফায় চালানো হামলায় নিহত অন্তত 22 জন। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ধরপাকড় সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ ছড়িয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকো সহ আরও 13 দেশে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করা এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের তরফে। চলমান বিক্ষোভ নিয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্রে প্রতিবাদ থাকলেও সহিংসতার স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি। ক্যাম্পাসগুলোতে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা কর্তৃত্ববাদী জাতি না, যেখানে জনগণকে চুপ করিয়ে দেয়া হয় বা ভিন্নমত দমন করা হয়। তবে আমরা আইনহীন দেশও না। আমরা একটি সভ্য সমাজ এবং এখানে অবশ্যই শৃঙ্খলা বজায় রাখতে হবে। ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালম সীমান্ত ক্রসিংয়ে হামাসের রকেট হামলায় ইসরায়েলের 3 সেনা নিহতের ঘটনায় রাফায় 2টি পৃথক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত 22 জন। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি আটকে দিয়েছে জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এদিকে গাজার রাফা অঞ্চল থেকে হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলার জবাবে ইসরায়েলের চালানো বিমান হামলায় 19 জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাল্টা হামলায় রাফার ত্রাণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রেস টিভির এক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। নির্বিচারে ইসরায়েলি গণহত্যা সহ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগ সভাপতি বলেন, ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যার স্বীকৃতি দিয়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ফিলিস্তিন মুক্ত করো, গণহত্যা বন্ধ করো। সোমবার এমন স্লোগান চলে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখে মুখে। স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ডাবির ছাত্রলীগ সহ বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয় একে একে। এ সময় ফিলিস্তিনের জয় হোক নামে নানা স্লোগান দিয়ে মুখরিত করে রাখে ক্যাম্পাস প্রাঙ্গণ। পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রা করে সংগঠনটি। ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ফিলিস্তিনের দুর্দশা হৃদয় দিয়ে উপলব্ধি করি। সবাই একটি জায়গা থেকে আমরা সমবেত হয়েছি, সেটা হচ্ছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। ফিলিস্তিনের মধ্যে যে বর্বরচিত গণহত্যা যারা চালাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সমাবেশে অংশগ্রহণকারী ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের মৌলিক অধিকার হরণ করেছে, চালাচ্ছে নির্বিচারে গণহত্যা। ইসরায়েলের হামলায় আমাদের অনেক ভাই বোন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানাই ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য।
ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন, গণহত্যার স্বীকৃতি দিয়ে মানবতা বিরোধীদের বিচার করতে হবে। নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। ফিলিস্তিনি নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের যে চেষ্টা, সেটাকে আমরা সম্মান জানাই। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে সংগঠনটি। গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ শেষে বক্তারা বলেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে ছাত্রলীগ। ফিলিস্তিনের উপর যে অত্যাচার নিপীড়ন চলতেছে তার জন্য আমরা মিলে আন্দোলনে নেমেছি। বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একযোগে পালিত হয়েছে। যতদিন ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না, ততদিন বাংলাদেশ ছাত্রলীগ নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবে বলেও জানান তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা। সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি। সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সন্তুষ্টির কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের আগুন লাগার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এদিনে প্রত্ন সম্পদ আইন 2024 মন্ত্রিসভায় উঠলেও তা অনুমোদন দেওয়া হয়নি। বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়। আপাতদৃষ্টি মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না। তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ। প্রতীক বরাদ্দের পরপরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়ায় প্রার্থীরা। প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। অন্যদিকে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তবে ভোট গ্রহণের দিন বুধবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রতিটি এলাকা ছেয়ে গেছে ব্যানার পোস্টারে। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে ছুটছেন প্রার্থীরা। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন আর ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন প্রার্থী। তীব্র গরম এড়াতে রাতে প্রচারে বের হচ্ছেন তারা। এদিকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য কার্যকরী সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার। আমরা চাই যে অত্যন্ত শৃঙ্খলার সাথে শান্ত পরিবেশে মানুষ ভোট দেবে। যদি কোনো ব্যক্তি বা দুষ্ট চরিত্রের কোনো লোক যদি এখানে পরিবেশ যদি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যথেষ্ট তৎপর আছে। নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 জন প্রার্থী। উন্নয়নের নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে তাদের প্রচার। আমাদের প্রচারণায় কোনো রকমের বাধা বিপত্তি নেই। ঠিক আছে, প্রশাসন সর্বোচ্চ লেভেল প্লেইং ফিল্ড অবস্থানে এখন পর্যন্ত বজায় রাখতে পেরেছে। আমি আসলে উপজেলার 8টা ইউনিয়নে যাচ্ছি নির্বাচনের প্রচারণায়, তো মানুষ আমাকে সাদরে গ্রহণ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন 11 জন প্রার্থী। যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেওয়ার আশা ভোটারদের। আমি পুরা উপজেলাতে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যে ভালো সুন্দর চালাইতে পারবে এবং যে সুন্দর ছেলে সরাইলকে একটা দূষণমুক্ত করতে পারবে, তাকে সরাইলের জনগণ নির্বাচিত করবে। এদিকে পঞ্চগড়ে তেতুলিয়া সদর ও আটোয়ারি উপজেলায় আওয়ামী লীগের পাশাপাশি অংশ নিয়েছেন বিএনপির কয়েকজন নেতা। প্রচারে বাধা দেওয়া সহ পাল্টাপাল্টি অভিযোগ দু দলের মধ্যেই। কোনো ধরনের কারচুপি আশ্রয় কেউ না নেয়, তাহলে আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে আমি বিপুল ভোটে জয়লাভ করব। প্রথম ধাপে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে 8 মে। মৌসুমী রহমান, RTV।
সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা চেয়ারম্যানরা। প্রথম ধাপের নির্বাচনে 117 প্রার্থী কোটিপতি। 5 বছরে একজন চেয়ারম্যানের সর্বোচ্চ আয় বেড়েছে 300 গুণের বেশি, 10 বছরে যা 1800 গুণ। অবাক করার এসব তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হলফনামায় 1000 গুণ সম্পদ বৃদ্ধির তথ্য থাকলেও নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেন না। সাদিয়া কানিসের রিপোর্ট। প্রথম ধাপে 144টি উপজেলার প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসব উপজেলার 3টি নির্বাচনের 4800 প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে টিআইবি। এতে দেখা যায় 5 বছরে উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বৃদ্ধির হার সংসদ সদস্যদের চেয়েও বেশি। 152টির কিন্তু চতুর্থ এবং পঞ্চম ধাপের কিন্তু ডেটা আছে, ঠিক আছে? সেই ডাটা কিন্তু আমরা নিয়েছি, আমরা 152টিকেই এখানে মানদণ্ড ধরেছি। একজন এমপির সম্পদ বৃদ্ধির সর্বোচ্চ হার 3000%, সেখানে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে সর্বোচ্চ 4200%। প্রার্থীদের মধ্যে ঋণগ্রস্ত ও মামলায় অভিযুক্তদের সংখ্যাও কম নয়। শীর্ষ 10-এর আমরা একটি তালিকা তৈরি করেছি। এখানে আকাদ্দুস আলী চেয়ারম্যান পদপ্রার্থী, উনি বিশ্বনাথের, সিলেটের বিশ্বনাথের উপজেলা আর চেয়ারম্যান পদপ্রার্থী। ওনার সবচেয়ে বেশি 1528 কোটি টাকার উনি ঋণ দেখিয়েছেন। ধানমন্ডি মাইডাস সেন্টারে উপজেলা নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়ে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জনস্বার্থ নয় বরং প্রার্থীদের কাছে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে। হলফনামায় আইনি সীমার বাইরে জমি ও সম্পদ বৃদ্ধির তথ্য থাকলেও ব্যবস্থা নেওয়া হয় না। যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করেন না। ডক্টর ইফতেখারের মতে নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো, সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। রাজনীতিতে রাজনীতিবিদদের বাদ দিয়ে ব্যবসায়ীদের অনুপ্রবেশ সুস্থ রাজনীতির পরিচায়ক নয়। এজন্য অসুস্থ রাজনীতিকে দায়ী করেছে টিআইবি। সার্বিকভাবে বলবো যে এটা আসলে আমাদের গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোন অবস্থায় এটাকে ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। আসন্ন উপজেলা নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে কথা বলেন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপিদের আত্মীয় স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র ও স্বাধীন নির্বাচনের প্রতি বিএনপির আগ্রহ কোনো দিনই ছিল না। 75 থেকে 2006 সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি। এই নির্বাচনে আমরা কতজন এমপিকে বাদ দিয়েছি, তারপরে 25 জন মিনিস্টার এই ক্যাবিনেটে নেই। আমাদের যারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। গণতন্ত্রকে 75 থেকে 2006 সাল পর্যন্ত ধ্বংস করেছে বিএনপি। এই সরকার প্রকৃতপক্ষে ব্যর্থ সরকার, মানুষকে স্বস্তি দিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শাসন, বৈধ সংসদ না থাকায় মানুষের গলায় চাপ দিয়ে বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়িয়ে দিচ্ছে সরকার। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অবস্থা দেখে বোঝা যায় দলটি এখন একটি খালি মুড়ির টিন। এজন্য আওয়ামী লীগ নেতারা ঝনঝন করে কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি। আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা ভাবছেন বেশি করে। যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল।
রাজশাহী ও খুলনা ছাড়া বাকি 6 বিভাগে স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি। আগামীকাল সকাল 6টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভোর 6টা পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এদিকে সিলেটে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। ঝড়ের কবলে পড়ে ক্ষয়ক্ষতিও হয়েছে বেশ কয়েক জেলায়। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাসব্যাপী তীব্র তাপপ্রবাহের পর শুরু হলো স্বস্তির বৃষ্টি। দেশের প্রায় সব এলাকাতেই হয়েছে বৃষ্টিপাত। কেবল বৃষ্টির ছোঁয়া পায়নি রাজশাহী ও খুলনা বিভাগ। স্বস্তির বৃষ্টি আবার কোথাও কোথাও দুর্ভোগ সৃষ্টি করেছে ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি আর কাল বৈশাখী ঝড় হয়ে তার ও খুঁটির ক্ষতি হয়ে ঘটেছে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। গাজীপুরের মতো অনেক জায়গায় গাছপালা উপড়ে কিংবা ভেঙে বাধাগ্রস্ত হয়েছে চলাচল। কোথাও কোথাও ঘরবাড়ির ক্ষতি হয়েছে ব্যাপক হারে। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে শহর এলাকায়। বজ্রপাতে সিলেটের কানাইঘাটের দর্পনগরে মাহাতাব নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে গরু চড়াতে গিয়ে তার মৃত্যু ঘটে। রোববার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 124 মিলিমিটার, ঢাকায় যা 36 মিলিমিটার। রাজধানীতে 56 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেসব এলাকায় বৃষ্টি হয়নি সেসব এলাকা সহ দেশ জুড়ে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 12 মে পর্যন্ত। আজ আমাদের 24 ঘন্টা যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাতের রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়। এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। আজ থেকে মোটামুটি আমরা আশা করছি 8টি বিভাগে মোটামুটি আমরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয় বজ্রপাতের শক্তি অনেক বেশি উল্লেখ করে আবহাওয়া অফিস জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জনগণের জানমালের রক্ষার জন্য আমরা বলবো এই সময় কিন্তু বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় না। এই সময় কালবৈশাখীর যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই বৃষ্টিপাত কিন্তু হয়তো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। সেই জন্য এই বৃষ্টিপাত যখন শুরু হবে, আকাশে যখন কালো মেঘ থাকবে, বজ্রপাত যখন হতে থাকবে, বিদ্যুৎ যখন চমকাতে থাকবে, তখন মানুষজন যাতে তার জানমাল এবং নিজেরা যাতে নিরাপদ রাস্তায় থাকে, সেই জন্য আমরা পরামর্শ দেব। 15 মে পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এরপর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। দেশের 6 জেলায় ভারী বৃষ্টির সঙ্গে হওয়া বজ্রপাতে 8 জনের প্রাণ গেছে। সকালে হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে মাদ্রাসার শিক্ষক দানিস মিয়ার মৃত্যু হয়েছে। সিলেটের কানাইঘাটে গরু চড়াতে গিয়ে প্রাণ হারান মাহতাবুদ্দিন। এছাড়া মাদারীপুরে মিষ্টির দোকানদার সঞ্জিত বল্লভ ও তার দোকানের কর্মচারী ডিজেন বৈদ, মৌলভীবাজারের কমলগঞ্জের সবুজ মিয়া, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথর গ্রামের এক কৃষক এবং শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানির কারণে এবং মজুদ ভালো থাকায় দেশি পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। ভারত দেশের অভ্যন্তরীণ বাজারের তুলনায় বেশি দাম বেঁধে দেওয়ার আমদানির আগ্রহ হারাবে উল্লেখ করে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীরা যোগসাজশ করে কম দামে কিনে বেশি দামে যেন বিক্রি করতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং দরকার। এয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজার পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় ঘাটতি নেই। এর মধ্যে আসছে ভারতীয় পেঁয়াজ। কাউরান বাজারে দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে জাত ভেদে 50 থেকে 52 টাকা কেজি। হাতিরপুল বাজারে দেখা যায় খুচরায় তা বিক্রি হচ্ছে 75 টাকা কেজি পর্যন্ত। আমরা গত সপ্তাহে 60 টাকা বেচছি, এই সপ্তাহ বেচা লাগে 75 টাকা, তারপর আমরা 70 টাকা বেচি। কারণ বাজার থেকে এটা রাজশাহী পাবনার ভালো পেয়ে যায়, এটা 68 টাকা কিনা 75 টাকা বিক্রি। কাউরান বাজারের পাইকারি বিক্রেতা জানান, ভারতের পেঁয়াজ আমদানির খবরে দাম বাড়াতে কারসাজি করছেন অনেক ব্যবসায়ী। মানে ইন্ডিয়ানের কথা শুনে বাজারে আবার 55-56 নামে গেছিল। দেশি পেঁয়াজটা হাটের বাজার
2200-2300 টাকাতে 2000 নামে গেছিল। বহু প্রতিষ্ঠান এরই মধ্যে পেঁয়াজ আমদানি করেছে। অনেক প্রতিষ্ঠান আমদানির আবেদন করেছে। নতুন আসা ভারতীয় পেঁয়াজ শ্যামবাজারে পাইকারি বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা, আর দেশিটা 52 থেকে 58 টাকা কেজি। ঢাকায় দেশি পেঁয়াজে গড়ে প্রায় 7 টাকা, আর হিলিতে কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে। যদি ভারতে যে রেট দিছে, বাইরে দিচ্ছে যে রেট, এই রেটে পড়ে 80 টাকা, কিন্তু মার্কেট কম আছে। ইন্ডিয়াতে বাজার আছে 20 থেকে 22 টাকা, তো ওই হিসেবে টাকার মান করলে ওইটার দাম এসে পড়ে এইরকম আর কি। ডলার তো একটা আপনার, এটা তো ইন্টারন্যাশনাল আপনার একটা ওই দেশের সরকার একটা রেট করে দিচ্ছে, আমাদের সাথে ওদের সাথে একটা যোগসাজশ থাকে না। এই মুহূর্তে ইন্ডিয়া ছাড়াতে আমাদের জন্য স্বস্তি হয়েছে আর কি, তা নাহলে বাজার আজকে 70-75 টাকা হয়ে গেছে। তবে ভারতের বাজারে যে পেঁয়াজ প্রায় 26 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই পেঁয়াজ দেশে বিক্রির জন্য বেঁধে দিয়েছে প্রায় 62 টাকা কেজি। এটিকে এক ধরনের কারসাজি হিসেবেই দেখছেন অর্থনীতিবিদ। যে ভারতের যে দামটা বেঁধে দিল, যেটা বাংলাদেশের দামের চাইতে অনেক বেশি, এবং সেটার কারণে দেখা গেল যে কিছু হয়তো কালো ব্যবসায়ী চোরাকারবারি তারা হয়তো এই বাজারে এই পেঁয়াজ ভারত থেকে নিয়ে এসে বাজারের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছেন, কৃষকদেরকে ক্ষতি করার চেষ্টা করছেন। তো সেই বিষয়গুলো আমার মনে হয় কি যে বাণিজ্য মন্ত্রণালয়ের খুব কঠোরভাবে বিষয়গুলোকে তদারকি করা উচিত, এবং যদি কেউ করে থাকে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তো ব্যবসায়ীদেরকে কনস্ট্যান্ট মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, এটা সত্যি, এবং এটা আসলে কৃষকদের স্বার্থে, আমাদের নিজেদের যারা ভালো ব্যবসায়ী আছে তাদের স্বার্থে। সব মিলিয়ে পেঁয়াজের বাজার এ যাত্রায় আরও কমতির দিকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর বাদল, RTV, ঢাকা। সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা 37,29,235টি। এসব মামলার মধ্যে 15,96,044টি দেওয়ানি এবং 21,32,794টি ফৌজদারি মামলা। সংসদ সদস্য AKM আব্দুল মোমেনের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এছাড়া সরকার দলীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান 40-41-43তম BCS এর মাধ্যমে নন ক্যাডারের 9ম থেকে 12তম গ্রেডে 7,447 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান আপাতত চাকরির বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো আলোচনা পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। মামলার জট বেড়েছে সঠিক, এবং তার সাথে সাথেও কিন্তু আমরা আদালত সৃজন করে এবং বিচারকের সংখ্যাও বাড়িয়েছি। বিচারকের পদ সৃজন এবং আদালত সৃজন দুইটার জন্যই আমি মাননীয় স্পিকার জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি, এবং সেইখানে 158টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। সেটা আসলে পরে অনেক আমার মনে হয় যে মামলার জট কমানোর চেষ্টা করবে। মামলার জট কমানোর জন্য অন্যান্য চেষ্টাও হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচে লিটন দাস ভালো না করতে পারলেও তার সামর্থ্যে আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তার একটি ইনিংসেই সবকিছু বদলে দিতে পারে বলে বিশ্বাস সহকারী কোচ নিক পোথাসের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি20র আগের দিন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন মনোভাব প্রকাশ করেন বাংলাদেশ দলের এই কোচ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। প্রথম দুই ম্যাচ জিতে নির্ভার বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগের দিন শিডিউলে ছিল ঐচ্ছিক অনুশীলন, ফলে মূল একাদশের ছিলেন না বেশিরভাগ ক্রিকেটার। ঘাম ঝরাচ্ছেন এবারের সিরিজে স্কোয়াডে না থাকা সৌম্য সরকারও। দলে ফিরতে তার কঠোর চেষ্টা চোখে পড়ার মতো। সৌম্য আফিফরা থাকলেও অনুশীলনে ছিলেন না অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাস, তবে ছিলেন সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে। প্রতিভাবান এই ক্রিকেটার খেলতে পারছেন না তার সামর্থ্য অনুযায়ী, তবে দল মনে করে যে কোনো সময় বদলে দেওয়ার সক্ষমতা আছে তার। লিটন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, তার সবকিছুই ঠিকঠাক আছে। দারুণ এক ওয়ার্ল্ড কাপ অপেক্ষা করছে, তার শুধু একটা ইনিংস দরকার, সে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও বাংলাদেশের এই ব্যাটিং কোচের মতে জিম্বাবুয়ের ক্রিকেট শক্তিমত্তাকে খাটো করে দেখার সুযোগ নেই। তবে টাইগাররা নিজেদের কাজ ঠিকমতো করতে পারলে যে তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত হবে তাতেও কোনো দ্বিধা নেই নিক পোথাসের।
আমরা এখান থেকেই সিরিজ নিশ্চিত করে যেতে চাই। জিম্বাবুয়ে বলে নয়, আমরা যে কোনো দলের বিপক্ষেই জয় পেতে চাই, আর সেটাই আমাদের লক্ষ্য থাকে। তৃতীয় টি-20 একাদশ নিয়ে কিছু জানায়নি এ কোচ, তবে খোঁজ নিয়ে জানা যায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের 2 ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আর করতে চায় না কোনো পরীক্ষা নিরীক্ষা, আর সাগরিকায় তৃতীয় টি-20 শেষে জয়ের হাসি নিয়ে ঢাকা ফিরতে চায় টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, RTV। টি-20 বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট। ক্যারিবীয় অঞ্চলে অপরাধ ও নিরাপত্তা নিয়ে কাজ করা ক্যারিকম ইম্পাক্সের বরাতে এ খবর প্রকাশ করেছে ক্যারিবিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন CBC। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ও রকেট চ্যাট চ্যানেলের মাধ্যমে হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করে বলে জানায় CBC। জুড়ে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপটি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে। সেমিফাইনাল সহ বেশিরভাগ ম্যাচই হবে ক্যারিবিয়ান অঞ্চলে। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।